জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান বিয়ে করেছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। এরপর থেকে দেশজুড়ে নতুন এই জুটি নিয়ে ব্যাপক আলোচনা। এরই মাঝে তাহসানের স্ত্রীর জীবন সংগ্রামের চিত্র ফুটে উঠেছে, যা রীতিমতো ভাইরাল। ২০২৪ সালের ৪ জুন সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে রোজা আহমেদ লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, এইমাত্র নিউ ইয়র্ক সিটিতে আমার রোজাস ব্রাইডাল মেকওভার অ্যান্ড বিউটি কেয়ার সেলুনের ডেকোরেশন এবং সেটআপের কাজ শেষ হলো। সেলফিটা একটু আগেই তুলেছি। সাধারণত আমার অনেক ছবি তোলা হয়, কিন্তু আজ এই সেলফিটা তোলার সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। অনেক সময় ধরে কাঁদলাম, কিন্তু কি মনে করে কাঁদছি বা কেন কাঁদছি তা বুঝে উঠতে পারছিলাম না। আমি বাবা মায়ের প্রথম সন্তান, তাই সব থেকে আদরের ছিলাম সবার। আর বাবা আমাকে সবসময় বলতো, আমার ছোট্ট পরিটা কইরে। সে সময় বরিশাল শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল। ছোটবেলায় কখনো কমতি পাইনি। এর বাসায় দাওয়াত, তার বাসায় দাওয়াত, আর যেতেই হবে, কারণ আমাদের ছাড়া দাওয়াত অসম্পূর্ণ হবে। এমন দিন গেছে, দিনে 4টা দাওয়াতেও অংশ নিয়েছি, শুধু দেখা করে আসার জন্য। হঠাৎ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন ওপারে। যতদিনের হায়াত তিনি নিয়ে এসেছেন ততদিন ছিলেন আমাদের সাথে। অভিযোগ তো অনেক জমা আছে বাবার সেই ছোট্ট পরিটার, কিন্তু অভিযোগ কার কাছে করব? আর বাবা শুধু আমাদের ছেড়ে চলে যায়নি, সাথে সাথে যেই মানুষগুলো আমাদের এত সম্মান করতেন তাদের ভালোবাসাও চলে গেল আমাদের উপর থেকে। আর সেই দিনটাতেই প্রথম বুঝতে পেরেছিলাম যে ভালোবাসা আমরা পেয়েছি তা সবই বাবাকে ঘিরে, আর সাথে অনেক অনেক স্বার্থ। বাবা চলে যাওয়ার ঠিক 2 মাসের মাথায় আমার এক রিলেটিভের বিয়ে। আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম একে অপরের, কিন্তু বিয়েতে দাওয়াত পেলাম না। যে রিলেটিভরা সেই বিয়েতে অংশ নিয়েছে সবাই ফোন করতে শুরু করলো মাকে। কেন আমরা গেলাম না, কোথায় আমরা, বরিশালে আছি কিনা, এই সেই। সেদিন সারা রাত বসে দেখেছি মায়ের সেই সরল মনের কান্না। আপনারা লেখাটা পড়ে ভাবতে পারেন দাওয়াত পাইনি বলে কাঁদছি, কিন্তু দাওয়াতের জন্য নয়। একই দালানে সবাই আনন্দ করছে, আমি, মা আর ছোট ভাই উৎস তখন বাসার এক কোণে। খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হচ্ছিল, বাবা তুমি একটু দেখে যাও, যাদের জন্য এত করেছ তারা আমাদের সব ফিরিয়ে দিচ্ছে। বাবা আমাদের জন্য অনেক কিছুই রেখে গেছেন, দাদা ভাইদের অনেক আছে, কিন্তু কিছুই গোছানো না। কে বুঝেছেন যে এত অকালে উনি চলে যাবেন আমাদের ছেড়ে? আর দাদার সব সম্পত্তিতেই চাচা ফুফুদের ভাগ আছে। মায়ের খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে, পড়াশোনার সুযোগ পায়নি, আর আমি চলে আসি তাদের কোলে। আবার মা খুব সরল মনের, দিন দুনিয়ার কিছুই বোঝে না। সে যে নিজের ভয়েস রেজ করবে বা তার সেটা রেজ করার অধিকার আছে সেটা তার ধারণার বাইরে। কখনো তার সেই সাহসটাই ছিল না যে তার শ্বশুরকে বলবে, বাবা আমাদের সম্পত্তিটুকু আমাদের বুঝিয়ে দিন। আর উৎস তো অনেক ছোট, আমরা 2 ভাই বোন তখন পিচ্ছি পিচ্ছি। আমাদের পড়াশোনার খরচ তখন একদম হিসাব করে টায় দেওয়া হতো মায়ের হাতে। তাই কিছু খেতে ইচ্ছে করলে বলতাম না, যাতে উৎস যেটা চায় সেটা যাতে পায়। আমার দিক থেকে একটু কম হলেও সমস্যা নেই। বাবা মারা যাওয়ার পর থেকে প্রস্তাব আসা শুরু করে। এই রিলেটিভ একে আনে, ওই রিলেটিভ ওকে আনে। সে সময় আমি প্রথম ভয়েস রেজ করছি যে আমার বয়স কম, আর বাবা মারা গিয়েছে, কি হয়েছে? বাবার আর আমার স্বপ্ন তো মারা যায়নি। ওই দিন কথাটায় খুব মাইন্ড করেছিল আমার কাছের লোকজন। বড়দের মুখে মুখে কথা, আমি আর মানুষ হব না। আর সেই থেকেই রটানো হয় কত কথা। সারাদিন নাকি ছেলেদের সাথে ঘুরি, আমার বন্ধু বান্ধব সার্কেল ভালো না, পর্দা করি না, আরো কত কি। মেয়ে তো নিশ্চয়ই প্রেম করে, আর না হলে এত ভালো প্রস্তাব ফিরিয়ে দেয়? প্রতিদিন এভাবেই বাসায় অভিযোগ আসা শুরু করে। কিন্তু আমার ভয়েস রেসে সবাই এভাবে রিয়েক্ট করবে বুঝতে পারিনি। আমার মা এত অভিযোগ শুনতে শুনতে বলল, তুই আমাকে ছুঁয়ে বল, এইসব অভিযোগ কি সত্যি? আমি মাকে ছুঁয়ে বললাম, না মা, সব মিথ্যে। আমি তো স্কুলে আর বাসা বাদে কোথাও যাই না। এই বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম মায়ের সাথে। ওই দিনের পর থেকে মা আমাদের সাথে নিয়ে নিয়মিত কোচিংয়ে যেত, আবার এসে বাসায় সবার জন্য রান্না করতে হতো। খুব কষ্ট হয়ে যেত তার। তখন নিজের কাছে মনে হতো আমি সবার জন্য একটা বোঝা, সব ক্ষেত্রে আমার দোষ। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। হঠাৎ দাদাভাই অসুস্থ হয়ে পড়েন, আর সেই থেকে আমার সাথে কোচিংয়ে যাওয়া বন্ধ করেন মা, কারণ তাদের সেবা যত্ন করতে হতো মাকেই। তখন থেকেই একা একা চলা শুরু করলাম। একটা ফ্রেন্ড বলল ওই স্টুডেন্ট পড়ায়। আমি বললাম, আমাকে একটা খুঁজে দিবি, আমিও শুরু করতে চাই। বেশ কয়েকজন
খুঁজতে গিয়ে দুজনকে পেয়ে গেলাম। কেজিতে পড়ে খুব অল্প টাকা বেতন, আর কোচিংয়ে পড়া আমার ভালো লাগতো না, তাই আমি নিজে নিজে বুঝে পড়তাম। কিন্তু বাসার কথা ছিল কোচিংয়ে পড়তেই হবে, তাই কোচিংয়ের সময়টা আমি স্টুডেন্ট পড়াতাম লুকিয়ে লুকিয়ে। সেই টাকা জমিয়ে উৎসকে ঘুরতে নিতাম, কিছু একটা পছন্দ করলে কিনে দিতাম। বাবার যে আদর আমি পেয়েছি, ও সেই আদর পাইনি। বাবার আদর হয়তো দিতে পারতাম না, তবে কখনো যাতে আফসোস না করে সেই চেষ্টা চালিয়ে যেতাম। আবার নিজের খরচটাও একটু বাড়লো। ওয়াইফাই ছিল না, তাই এমবি কিনে ফেসবুকিং শুরু করি। এভাবেই 3 মাস চলল। হঠাৎ বাজারে দাদা ভাইয়ের সাথে স্যারের দেখা। স্যার তো বলল, রোজা আসে না কেন? এরপর কি হতে পারে? যারা ফেস করেছেন তারা বুঝবেন। শুরু হয়ে গেল বাসায় বিচার সালিশ। যেহেতু সত্যি আমি কোচিংয়ে যাইনি, তাই আমার জোর গলায় কথা বলার মুখ ছিল না। আর কোচিংয়ের টাকা বন্ধ করে দিল, আর বলল, তুই তো একা একাই সব পারো, তো কোচিংয়ে পড়তে হবে না। আর টিউশন দুটাও বাদ দিতে হলো। এখন স্কুল আর বাসা। স্কুলে আমি অনেক পপুলার ছিলাম নাচের জন্য। ক্লাস 3-তে থাকতে নাচের জন্য আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। আর তখন থেকেই একা একা সাজতাম, আর যারা আমার সাথে নাচ করতো ওদেরও সাজিয়ে দিতাম। সবাই আমার সাথে চলতে চাইতো, বিশেষভাবে মেয়েরা, কারণ আমি খুব ভালো সাজাতে পারি। আমার এক দূরের কাজিনের বিয়ের প্ল্যান ছিল ঢাকা থেকে আর্টিস্ট আনবে। তখন বরিশালে ফ্রিল্যান্সার আর্টিস্টের নামটার সাথে কেউ পরিচিত ছিল না, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা ঢাকার আর্টিস্ট আনতে পারেনি। আমাকে কল দিয়ে খুব মন খারাপ করে বলল, পরিবার বিয়েতে অনেক খরচ করছে, এত বড় আয়োজন, কিন্তু মেকআপের জন্য এত টাকা দেবে না। বরিশালের কোনো পার্লারের সাজ আমার পছন্দ না, তোর সাজটা আমার খুব ভালো লাগে। আমি একটু চুপ থেকে বললাম, আপু, তোমার এত বড় বিয়ের আয়োজনে আমার কাছে সাজবা শিওর তুমি? বলল, হ্যাঁ, তোর মতো করে আমাকে সাজিয়ে দিস তাহলেই হবে। সেই থেকে মেকআপের প্রফেশনাল জার্নিটা শুরু। এরপর আপুকে সাজিলেও খুব ভয় হচ্ছিল, আমি কি বিয়েতে যাব, কারণ কেমন না কেমন হয়েছে সাজ। মা জোর করে নিয়ে গেল। সবার এত প্রশংসা আর ফিডব্যাক পেয়ে আমি নিজেই হতভম্ব। এরপর থেকেই আপুর অনেক ফ্রেন্ড আমার কাছে সাজা শুরু করলো। মাত্র 2000 টাকা করে নিতাম। তবে সেই বাসার সমস্যায় আবার পড়লাম। দাদা ভাইকে বলা হলো, আমি পার্লারের কাজ করি, পার্লারের মেয়ে আমি। আমি বললাম, হ্যাঁ, তো পার্লারে যারা কাজ করে ওরা কি মানুষ না? তাদের কি পরিবার নেই? দেখো, তোমাদের মতো এক একটা পরিবার চালায় তারা, আমি তাদের রেসপেক্ট করি। সেদিন সবাই অনেক উচ্চ কণ্ঠে আমাকে বলল, এই মেয়ে আমাদের মান সম্মান ডুবাবে। সেদিন অনেক জেদ হলো। শুরু করলাম ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্টের কাজ। বরিশাল শহরে কেউ এই টার্মটার সাথে পরিচিত ছিল না, কিন্তু এখন শত মেয়ে ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে দেখে খুব গর্ব হয়। যেহেতু বিয়েগুলো দুপুরে হতো ম্যাক্সিমাম, তাই অনেক সময় ব্রাইডের কাজ করতে গিয়ে স্কুল বন্ধ দিতাম। স্কুল ব্যাগে মেকআপ প্রোডাক্ট নিয়ে চলে যেতাম সোজা ক্লায়েন্টের বাসায়। ছুটির সময় চলে আসতাম বাসায়, আর সেই খবর বাসায় চলে আসে। ওই দিন রাতে বুঝে যায়, আমাকে যদি কিছু বলতে আসে আমি কাউকে ছাড় দেব না। তাই এবার আর আমাকে না বলে মাকে অনেক মন্দ বলে। মায়ের সেই সরল কান্না যতবার দেখেছি, নিজের জেদকে আরো শক্তিশালী করেছি। নিজেকে তৈরি করেছি মানুষ হিসেবে, একবারও নারী হিসেবে নয়। ব্রাইডের পরিমাণ বাড়তে থাকে। বরিশাল থেকে পুরো দেশে নাম ছড়িয়ে পড়ল। বাসায় ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউশন করা শুরু করলাম। বাহ, এবার আমার পরিবারের সবাই আমাকে নিয়ে গর্ব করছে, পরিচয় দিচ্ছে আমি সবার মধ্যমণি। কিন্তু ওই দিনটাতে বাবার কথা খুব মনে পড়ছিল যে, বাবা, তোমার মৃত্যুর পর যতটা কষ্ট পেয়েছি, তোমাকে হারিয়ে তার থেকে বেশি কষ্ট পেয়েছি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য লড়াই করে। ব্রাইডাল মেকআপ ট্রান্সফরমেশন ভিডিও আপলোড শুরু করলাম। নিজের ব্লগ সবকিছু মিলিয়ে ভাইরাল হওয়া শুরু হলো। ঢাকা থেকে ক্লায়েন্টের নক আসা শুরু করলো, কিন্তু ঢাকায় তো কারো বাসায় উঠবো না। অন্যদিকে পরের দিন বরিশালে 4-5টা ক্লায়েন্ট, তাই সারাদিন কাজ করে রাত 9টায় লঞ্চে করে ঢাকায় এসে সারাদিন কাজ করে আবার বরিশালে ব্যাক করি। এই যাতায়াত করতে গিয়ে রাস্তাঘাটে কত মানুষের কত কথা শুনেছি, তবে আমাকে কেউ নারী বলে হ্যারাসমেন্ট করার সাহস পায়নি, কারণ আমার চোখ তাদের বলে দিত যে আমি জীবনে কাউকে ছাড় দিই না, দেব না। তাই বাসায় হোক আর বাইরে হোক। ঢাকার ক্লায়েন্টের পরিমাণ বাড়লো, বাজেট বাড়লো। বিবির স্টুডেন্ট ছিলাম, কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া, সব মিলে বেশ একটা কঠিন সময় যাচ্ছিল। যাই হোক, খুব সাহস করে বসুন্ধরা একটা ছোট বাসা নিয়ে স্টুডিও সেট আপ দিই। বাড়িওয়ালা খুব ভালো ছিলেন, তার পরিবার নিয়মিত আমার ব্লগ দেখতেন। কিন্তু এত ক্লায়েন্ট আসতো যে পাশের বাসা থেকে কমপ্লেইন আসা শুরু করলো। পরে বাসাটা ছেড়ে একটু বড় পরিসরে বাসা নিয়ে আবার নতুন সেট আপ দিই। এবার দারোয়ান মামাকে বেশ ভালো বকশিস দেই, তাই আর ঝামেলা হয় না। এভাবেই আস্তে আস্তে রোজাস ব্রাইডালকে ক্লায়েন্টের দোরগোড়ায় নিয়ে যাই। ঢাকা বরিশাল সবসময় ক্লায়েন্ট, পরে ফ্লাইটে যাতায়াত শুরু করি। এমন হয়েছে সকালে বরিশালে ক্লায়েন্ট করে দুপুরে ঢাকায় ক্লায়েন্ট করেছি। আর তা সব সম্ভব হয়েছে মনের মধ্যে একটা জেদ ছিল, কারণ এই সেক্টরের মেয়েরা অনেক অবহেলিত। আমাকে যে কথা শুনতে হয়েছে, আমি আর একটি মেয়েকেও সেই কথা শুনতে দিতে চাই না। তাই শুরু করলাম মেকআপ ক্লাস। 1 বছরে 500+ মেয়েকে মেকআপ শেখালাম। শত শত মেয়ে নিজের পায়ে দাঁড়ালো।
হঠাৎ একদিন মায়ের কল, ইউএসএ এম্বাসিতে দাঁড়াতে হবে ইমিগ্রেশন ভিসার জন্য। বড় মামা অনেক আগে থেকে আবেদন করেছিল, দেখতে দেখতে ভিসা হয়ে গেল। উৎস আর মায়ের জন্য দেশ ছাড়তে হবে। নিজের সাজানো সংসার বলা যায়, তা ছেড়ে যেতে যেমন লাগে, দেশ ছেড়ে আমার যেতে ঠিক তেমন লেগেছে। একটু একটু করে এদেশে নিজের অবস্থান তৈরি করেছি, আর সেই সব ছেড়ে যাব। মজার কথা হলো, যেদিন আমার ফ্লাইট ওই দিনও আমি ব্রাইডের কাজ করি। দেশে আমার সার্কেলটা খুব ভালো। দেশ ছাড়ার সময় আমি নিজের লাগেজ পর্যন্ত গোছাইনি, যা কিছু করার সব ওরা করেছে। ওদের ছেড়ে থাকাটাও আমার জন্য চ্যালেঞ্জ ছিল। নিজের কেরিয়ার, নিজের সার্কেল আর নিজের স্বপ্ন সব ফেলে অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে চলে আসলাম ইউএসএতে। এখানে আমি আসার আগেই বার্গারের দোকানের কাছ থেকে শুরু সব কাজ আমার জন্য দেখা হয়েছিল, আমাকে না জানিয়েই। আমি তো করবই না, ওই যে আমি খুব জেদি, শুরু করলাম নিউ ইয়র্কে প্রচারণা। মাত্র 15 দিনের মাথায় ক্লায়েন্ট পেলাম যাওয়ার। আস্তে আস্তে ইন্ডিয়ান, পাকিস্তানের প্রবাসীরাও আমার কাছে সাজা শুরু করলো, ক্লাস করা শুরু করলাম। নিজেকে আবার এই দেশেও একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হিসেবে দাঁড় করলাম। কসমেটোলজির মাধ্যমে স্কিন, হেয়ার এবং মেকআপ রিলেটেড স্টাডি করলাম কলেজে, আর সেখান থেকেই আজকের স্টুডিও। কসমেটোলজির উপর নতুন করে আবার পড়াশোনা, লাইসেন্স নেওয়া, সব চ্যালেঞ্জ নতুন করে আবার ফেস করেছি। সেলুনে সব থেকে এক্সপেন্সিভ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি সিস্টেম ম্যানেজমেন্ট। কথাগুলো খুব আবেগ নিয়ে লেখা। শুরুতেই বলেছিলাম, আমার মা একজন সরল মানুষ। বাবা মারা যাওয়ার পর জীবনে উচ্চস্বরে কথা বলতে পারেনি, কখনো হাসতে দেখিনি। আজ সেই মা উচ্চ গলায় সবাইকে ফোনে বলে, হা, আমার বড় মেয়ে রোজাই তো আমাকে দেখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন আমাদের। সে হয়তো স্বপ্ন দেখতে পারেনি, কিন্তু তার মেয়ে হিসাবে একটু হলেও নতুনভাবে বাঁচতে শেখাতে সাহায্য করেছি। আজ খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বাবা, তোমার সেই ছোট্ট পরিটা অনেক বড় হয়েছে। আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু তুমি বাবা। আজ যখন সেলফিটা তুলি, আমি একটার বেশি ছবি তুলতে পারিনি, কারণ এত কান্না আসছিল। আমি শুধু একটা কথা বলবো, আপনাদের ভেঙে দেওয়ার জন্য হাজার মানুষ থাকবে, কিন্তু প্রতিষ্ঠা করার জন্য আপনাকে একাই চলতে হবে। নিজেকে এমনভাবে গড়তে শিখুন যে যতবার বাধা আসবে ততবার হাসি মুখে মোকাবেলা করুন, যাতে বাধা দেখলেও আপনাকে ভয় পায়।